সমসাময়িক রাজনীতির এবং অন্যান্য বিষয় নিয়ে যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাসেল আহমেদ। আমরা আলোচনা করব আজকে রাজনীতির বিষয় থাকবে, তবে তার আগে একটু বিশেষ গুরুত্ব দিতে চাই শ্রমিক দিবস নিয়ে, শ্রমিকদের অধিকার নিয়ে। স্টুডিওতে আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে আমরা একটু শুরুতে পরিচিত হইনি। ডান দিক থেকে শুরু করছি। ডক্টর অনন্য রায়হান, সদস্য শ্রম সংস্কার কমিশন এবং অর্থনীতিবিদ, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব আহসান হাবিব বুলবুল, সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, আপনাকে আলোচনায় স্বাগত। এবং স্টুডিওর বাইরে আমাদের সাথে আরও একজন অতিথি রয়েছেন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমরা তাকেও পাবো। আমরা আলোচনা শুরু করছি। জনাব আহসান হাবিব বুলবুল, একটু আপনাকে দিয়েই আলোচনা যেতে চাই। যেটি বলছিলাম যে রাজনীতিতে আসার আগে আমরা একটু শ্রমিকদের বিষয় নিয়ে কথা বলি। শ্রমিক দিবসে গার্মেন্টস বন্ধ থাকে, এটি আমরা দেখি সাধারণত, বা বড় দোকানপাটগুলো বন্ধ থাকে। কিন্তু আমি আজকে দেখছিলাম যে বিল্ডিংয়ে যারা কাজ করেন তারা ঠিকই কাজ করছিলেন, গ্রামে যারা মাটি কাটেন তারা মাটি কাটছেন, যিনি ভ্যান চালান তিনি ভ্যান চালাচ্ছেন, ট্রাক চালাচ্ছেন, সবই চলছে। আসলে কার কার জন্য শ্রমিক দিবস, কার কার জন্য ছুটি, আর কার কার জন্য এই দিবসটির কোনো মাহাত্ম্য নেই? আপনি যথার্থই বলেছেন। আমি প্রথমে 1886 সালের সেই মহান আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, তাদের প্রতি, এবং তারপর যুগে যুগে শ্রমিক আন্দোলনের যারা জীবন দিয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আপনি যে বিষয়টি বললেন সে বিষয়টিকে নিয়ে যদি আমরা দেখি, তাহলে প্রথমত একদিকে হচ্ছে আমাদের যে বিদ্যমান শ্রম আইন আছে, সেই শ্রম আইনে আমার যে শ্রম খাত, সেই শ্রম খাতের 85% শ্রমিকই তার আওতার বাইরে। ফলে আমার যে শ্রমিক, সেই শ্রমিক জানেই না যে আসলে তার কী অধিকার রয়েছে। আবার বিপরীতে আরেকটি অংশ যদি দেখি, তার সংগঠিত হওয়ার যে জায়গাটি, তাহলে বাংলাদেশে প্রায় 2 লক্ষের অধিক এই প্রতিষ্ঠান এবং কলকারখানা রয়েছে, কিন্তু সেখানে নিবন্ধিত যে ট্রেড ইউনিয়ন সেটির সংখ্যা মাত্র ৯,৭৬০টি। তাহলে সেখানে তো আমরা যদি দেখি, এবং তার অধীনে যে শ্রমিকের সংখ্যাটি রয়েছে সেটি ৩১ লক্ষ, যদিও এটি কাগজে কলমে, তাহলে বাস্তবে এর পরিমাণটা আরও অনেক কম। তাহলে বাংলাদেশে যদি ৮ কোটি মোট শ্রমজীবী মানুষ হয়, সেখানে যদি ৩০ লক্ষ মানুষ ইউনিয়নভুক্ত হয়, তাহলে স্বাভাবিকভাবেই তার বাইরের যে মানুষ, অর্থাৎ ২% মানুষ হয়তো তার অধিকার সম্পর্কে জানে, বাকি ৯৮% মানুষই তো তার অধিকার সম্পর্কে সচেতন নয়। ফলে সেই যে তার যে অসচেতনতা, সেটির সুযোগ আসলে রাষ্ট্র নিচ্ছে, সেটির সুযোগ মালিকরা নিচ্ছে, যার কারণে আপনি যে খাতগুলির কথা বললেন, সেই অপ্রাতিষ্ঠানিক খাতের যে শ্রমিকরা, তারা যেহেতু সম্পূর্ণটাই এই আইনি সুরক্ষার বাইরে, ফলে তারা চূড়ান্তভাবেই তারা শোষিত, তারা নিষ্পেষিত হচ্ছে। রাষ্ট্র সেখানে তার প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্বটি আসলে পালন করছে না। এখানে যদি আমি আরেকটু যদি এই যে অপ্রাতিষ্ঠানিক খাতের কথা বলছিলেন, সেখানে ওই রকমের শ্রমিক সংগঠনও গড়ে ওঠেনি, কিংবা যারা রাজনৈতিক দলের পক্ষ থেকেও যারা শ্রমিকদের অধিকার নিয়ে যারা বেশি সরব হন, তাদেরও খুব একটা ওই অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের নিয়ে খুব একটা কাজ দেখছি না। এর কারণটা কি আসলে? সেটির কারণ হচ্ছে যে প্রথমত আমাদের দেশে যে আইএলও কনভেনশন অনুসারে 87 অনুসারে যে সংগঠিত হওয়ার স্বাধীনতার যে চর্চাটি, সেই চর্চাটি আমাদের আইনে নেই। আমাদের আইনে সুনির্দিষ্ট করা রয়েছে যে আপনি একটি ইউনিয়ন গঠন করার পরে একমাত্র নিবন্ধিত হলেই কেবলমাত্র তার পক্ষে প্রতিনিধিত্ব করতে পারবেন। যদি সেটি না করেন, তাহলে এটিও আছে যে আপনি নিবন্ধিত না হয়ে যদি কাজ করেন, তাহলে আপনার কারাদণ্ড পর্যন্ত হতে পারে। তো স্বাভাবিকভাবেই যখন আপনার আইন আপনাকে ওই পর্যন্ত যাওয়ারই অনুমোদন দিচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে তার কাছে সংগঠন পৌঁছাবে কি করে? আর এর বাইরে প্রয়োজন কিনা? নিশ্চয়ই। আমরা আইএলও কনভেনশন যে 87 এসেছে, 98 এসেছে, এটি কিন্তু আমাদের দেশেই তো 1972 সালে অনুস্বাক্ষরিত হয়েছে। তাহলে এটির প্রয়োজন রয়েছে বলেই তো সেই সময় রাষ্ট্র এটিকে গ্রহণ করলো। তাহলে আজকে 52, 53, 54 বছর পরেও এসেও আমরা তার বাস্তবায়ন দেখছি না, আমাদের আইনে তার প্রতিফলন আমরা দেখছি না। তার মানে রাষ্ট্র সেটি স্বীকার করেছেন, কিন্তু তার বাস্তবায়নের জন্য তারা আন্তরিক নন। তাহলে আসলে সেটিকে একটি প্রশ্ন করা যায় যে অবস্থানটা কি আসলেই আন্তরিক?
নিশ্চয়ই আমরা অবশ্যই। সেই প্রশ্নটি একটু যেতে চাই জনাব এম এ আজিজ, একটু আপনার কাছ থেকে জানতে চাই ভাই, যে অধিকারের কথা বলছিলাম আমরা, শ্রমিকদের কথা, শ্রমিকদের অধিকারের কথা যারা সামনে নিয়ে আসেন, বিশেষ করে গণমাধ্যম কর্মীরা, তারা আসলে কতটা অধিকার পান? সাম্প্রতিক সময়ের হিসেবেও যদি দেখি, যদি টেলিভিশনের খবরই বলি, সেখানেও বেশ কিছু টেলিভিশন চ্যানেলের বেতন বকেয়া, চাকরিচ্যুত হন এবং হয়েও থাকেন। প্রায় গেল দুদিন আগেও 3 জন সাংবাদিক চাকরি হারিয়েছেন। এবং বিজেসির একটি হিসেবে রয়েছে, এর আগের বছর অর্থাৎ 2024 সালে প্রায় 150 সাংবাদিক চাকরি হারিয়েছেন টেলিভিশন থেকেই শুধু, আর অন্যান্য পত্রিকা তো রয়েছেই। আসলে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে শ্রমিকদের অধিকার, শ্রমিকদের এই দিবসে সাংবাদিকরা কতটা অধিকার পাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমরাও কিন্তু শ্রমিক হিসাবে নিবন্ধিত, কিন্তু মৌখিকভাবে বলা হয় হোয়াইট কালার শ্রমিক, অর্থাৎ সুবিধাবাদী শ্রমিক, এটা বলা হয়। কারণ আমাদের এখানে হচ্ছে কি, ওই শ্রমিক এবং আমাদের মধ্যে বিরাট একটা পার্থক্য আছে। ধরেন তারা তো শ্রম দেয়, আমরা কিন্তু শ্রমের সাথে মেধা দিই, এই পার্থক্যটা আছে। হ্যাঁ, দেখেন এই মেধাকে আটকায় ধরার কিন্তু অনেক সূত্র, অনেক কারণ আছে। ধরেন আমাদের অনেক সমস্যা। প্রথম কথা হচ্ছে যে আপনি একটি দেশে যদি গণতন্ত্র না থাকে, তাহলে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে না। যতটুকু গণতান্ত্রিক অবস্থা একটা দেশে আসে, ঠিক ততটুকুই সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা। আর গণমাধ্যমের যদি স্বাধীনতা না থাকে, তাহলে গণমাধ্যমের যে প্রকৃত চর্চা, সেটা কিন্তু করা যাবে না। আপনি যেমন চাকরি খাওয়ার কথা বললেন, চাকরি খাওয়া তো এক সাংবাদিক একজন অ্যাডভাইজারকে কোশ্চেন করার জন্য চাকরি গেছে। হ্যাঁ, এটা তো উচিত হয় না। কোশ্চেন তো করতেই পারে, কোশ্চেন তো করতেই পারে। এখন যদি কেউ বলেন যে কোশ্চেনটা উপযুক্ত হয় নাই, তার জন্য সাংবাদিকদের ট্রেনিং লাগবে, সেটার তো নাই। সাংবাদিক চাকরি নিচ্ছে, চলে যাচ্ছে। 2 হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, আপনি দেখেন যে আমি কিন্তু লেখা লিখেছি, আপনাদের হাউজে যুগান্তরে ছাপা হয়েছে, সংস্কার, গণমাধ্যম সংস্কার। কারণ এখন যে সংস্কার কমিশন করছে, এই রিপোর্টে কিছু হবে না। ছোট্ট একটা বাধা যদি আপনি আটকায় দেন, বাধা দিয়ে দেন, এক যে প্রকাশক এবং সম্পাদক, প্রকাশক, সম্পাদক এবং মালিক এক ব্যক্তি হবে না। তাহলে এখন হয়তো অধিকাংশ ক্ষেত্রেই দেখেন মালিক সম্পাদক, মালিক প্রকাশক, মালিক নিয়োগকর্তা, মালিক চাকরি খাওয়ার কর্তা, মালিক চাকরি দেওয়ার কর্তা, অধিকাংশ মিডিয়ায় একই অবস্থা। যদি একটু দূরবর্তী অবস্থাও থাকে, সে যদি প্রকাশক না হয়, যেমন আমি অবজারভারে ছিলাম, প্রকাশক রাখা হয়তো সবসময় শ্রমিক, প্রেসের একজনকে, তার কোনো সে থাকতো না। তো যাই হোক, তখন তো আপনার মালিকরা ছিল কিন্তু অনেকটা গণমাধ্যমের জন্য কিন্তু আইকন। আমার এটা অনেক এক্সাম্পল আছে। যাই হোক, সেটা নাই। 2, ধরেন পত্রিকার ক্ষেত্রে এবং টেলিভিশনের ক্ষেত্রে, আবার টেলিভিশনের টিআরপি আছে, এটার আধুনিক এখনো করা হয় নাই। অর্থাৎ কত দর্শক দেখে, কত ইনকাম হয়, আপনার প্রত্যেকটা জিনিস পেমেন্ট চেকের মাধ্যমে করেন। পত্রিকার হকারদের কাছে টাকা এবং স্টাফদের বেতন সব কিছু অ্যাকাউন্ট পে চেক দেন। যেমন ধরেন 10,000 সার্কুলেশন পত্রিকার, হ্যাঁ, আপনার সরকারি বিজ্ঞাপন নিচ্ছে 1.5 লাখ দেখে, হ্যাঁ, তাহলে যখনই চেকে পেমেন্ট করে আপনার প্রমাণ করার সুযোগ আছে। এখন তো প্রমাণ করার সুযোগ নেই, 1। 2 হলো, আগে দেখেন একটা সাংবাদিকের চাকরি ক্ষেত্রে মালিক বহু ভাবনা ভাবত, এখন সাংবাদিকদের ভিতরে বিভক্তি। আগের যে সাংবাদিকতা ছিল আর এখন যে সাংবাদিকতা, বিরাট আমূল পার্থক্য। সাংবাদিক যে একটা সচেতন লোকের তার বিশ্বাস থাকবে, রাজনৈতিক বিশ্বাসও। এখন যেটা বললেন আপনি, যে অনেক সাংবাদিকের চাকরি চলে গেছে, সাথে সাথে কিন্তু ওখানে কিন্তু ইনএফিশিয়েন্ট সাংবাদিকদের চাকরি হয়ে গেছে। অর্থাৎ রাজনৈতিক ইনফ্লুয়েন্স কিন্তু এখানে আছে। অর্থাৎ আমার লোকরে চাকরি দিতে হবে, সুতরাং ওই লোকদেরকে চাকরি খাও, মালিকের সাথে আপনার যোগাযোগ করে হোক, আন্দোলন করে হোক, যে কোনো পরিস্থিতি তৈরি করে হোক। আমি তো মিডিয়াগুলোতে যাই, আমি তো বুঝি যে কাদের ইনফ্লুয়েন্সে কে চাকরি নেয়। হ্যাঁ, অনেক জায়গায় তো দখল হয়েছে না, মাথার উপরে বসে গেছে না, ও ফেসিবাদ, ওরে খেদাও, আরেকজন বসাও। তো এটা তো জার্নালিজম হয় না, তাই না? তো এই জন্য বলছি যে আপাত মস্তক সমস্যা, এটা সহজে সমাধান করতে পারবেন না।
আমি অনেক সময় উদাহরণ দেই। আমার কেরিয়ার শুরু অবজারভারে হামিদুল হক চৌধুরী ছিল পাকিস্তানের ফরেন মিনিস্টার। স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, সাংবাদিকরা একটা ইউনিয়ন ইউনাইটেড, অবজারভার স্বাধীনতার পক্ষে, আর হামিদুল হক চৌধুরী প্লেনে ঘুরে সারা বিশ্বে স্বাধীনতার বিপক্ষে। দেখেন, খেয়াল করেন। এবং প্রফিট করছে। আমরা স্পষ্ট মনে আছে, আমরা 6টা করে বোনাস নিতাম। সরকারিতে বেতন পেত ক্লাস 1-এ ডাবল বেতন ছিল আমাদের, অনেক 3-4 গুণ বেশি বেতন পাইতাম। তার প্রফিট করতো, দিত। এবং হামিদুল হক চৌধুরী ফিরে পাইল, পত্রিকায় বসে গেল, কিন্তু সে কোনোদিন নিউজে ইন্টারফেয়ার করে নাই। তার কায়দা ছিল, কেউ তার দেশি লোক বা খাতিরের লোক এসে একটা নিউজ দিলে বলতো, আরে ও সাংবাদিক, বকাবাজি দিয়ে কই, ওরা আমার কথা শোনে না, হ্যাঁ, কয়ে কাটায় দিত। দেখেন, টেলিগ্রাফে ছিলাম, মৌলানা মান্নান ওই মোদ্দার হোসেনের পয়সা দিয়ে বিল্ডিং করছে বলে এরশাদের সময় বিল্ডিং নিয়ে যাওয়ার চেষ্টা করছে, হ্যাঁ, তাকে খুনি রাজাকার বলে বকতো। ইনক্লাবে ফার্স্ট পেজে 1 কলাম ছাপতো, আর 1 কলাম তার পক্ষে ছাপতো, হ্যাঁ। এখন পাবেননি, একটা মালিক পাবেন তার বিরুদ্ধে, তার পত্রিকায় বা তার টেলিভিশনে তার বিরুদ্ধে নিউজ দিতে। আর একটা উদাহরণ দিই, আমি ডেইলি স্টারে ছিলাম, লতিফুর রহমান 8 বছর ছিলাম, লতিফুর রহমানের কোনো চেহারা আমি দেখি নাই। এসএম আলী ফাউন্ডার এডিটর ছিল, সেই জায়গার তাই ফাইনাল, হ্যাঁ। কোনো আপনার ওই যে বছরে ফাংশন করে না, সেটা তো আসতো না। নো ইন্টারফারেন্স। এই জন্য বলছি যে মালিক থেকে শুরু করে আপনার সাংবাদিক সব জায়গায় ঘুণ ধরে গেছে। এটা মেরামত করা আসলে সরকার, মালিক, সাংবাদিক, শ্রমিক সবার, জি, সবাইকে দরকার। এ নিয়ে আরো প্রশ্ন আপনার কাছে আসবো, তার আগে একটু আমাদের সাথে স্টুডিওর বাইরে থেকে অনলাইনে যুক্ত হয়েছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি এবং তার কাছে একটু আসতে চাই। জ্যোতির্ময় বড়ুয়া, আমরা যেটি কথা বলছিলাম প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাত নিয়ে, অপ্রাতিষ্ঠানিক খাতেরও অন্তর্ভুক্তির কথা বলছিল স্টুডিওতে, এর মধ্যে এসছে, কিন্তু প্রাতিষ্ঠানিক খাতেরও প্রায় 55টি খাতের ক্ষেত্রে ন্যূনতম মজুরি কাঠামো নেই, এবং যেই বেতন কাঠামো বলি এই ধরনের মানে শ্রমিকদের অধিকারের কাঠামোর মধ্যে এখনো আসেনি। সেগুলো নিয়ে আপনিও কাজ করেন বিভিন্ন সময়। একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যে আসলে বাধা কোথায়? আমরা পুরো প্রাতিষ্ঠানিক খাত বলি, অপ্রাতিষ্ঠানিক খাত বলি, কোথাও শৃঙ্খলা আনতে পারিনি। কোথায় সমস্যাটি আসলে? ধন্যবাদ আপনাকে। আমি আমার পূর্ববর্তী বক্তার বক্তব্য শুনছিলাম। উনি আসলে যে বক্তব্যগুলো উপস্থাপন করেছেন সেখান থেকেও ধরে যদি আলোচনা করি, একটি খাতকে নিয়েই বা নটি খাতের আলোচনা তো আসলে একসাথে করা মুশকিল। কেবল এই সাংবাদিকতার খাতটাকেও যদি আপনি চিন্তা করেন, কতগুলো জায়গায় আমার একজন অধিকার কর্মী হিসেবেও কি পরিমাণ আপত্তির জায়গা এত বছরও তৈরি হলো না। কোন একজন সাংবাদিকের যদি আসলে কোনো ধরনের চাকরি নিয়ে কোনো রকমের সমস্যা হয়, তাকে কিন্তু গিয়ে লেবার কোর্টে মামলা করতে হয়। সাংবাদিকরা লেবার হবেন কোন কোন দুঃখে? লেবার কোর্টে আসলে তাদেরকে কেন যেতে হবে? তাদের স্ট্যাটাসটা কেন অন্য জায়গাতে? সিভিল কোর্টে গিয়ে যে কেউ আসলে সিভিল কোর্টে যেতে পারেন, কিন্তু আপনাদের এই সাংবাদিকদের ডিসপিউট গুলো হলে সোজা যেতে হচ্ছে চাকরি সংক্রান্ত বিষয় হলে লেবার কোর্টে। এই জায়গাগুলোর আইনি স্পষ্টীকরণ আসলে খুবই জরুরি। আর যে প্রক্রিয়াতে যেভাবে আসলে আপনাদের সার্ভিসের ক্ষেত্রে অনিরাপত্তা বা অনিশ্চয়তা থাকে, সেটা এরকম প্রাতিষ্ঠানিক সেক্টরে আর অন্য কোনো চাকরির ক্ষেত্রে এইভাবে আছে কিনা আমার জানা নেই। যে আপনার যখন খুশি এখন ধরেন এই প্রশ্ন করার ক্ষেত্রে যেটা দেখা গেল, সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার কারণে 4 জন সাংবাদিকের চাকরি গেল। ওনারা যা বলেছেন বা যে মন মানসিকতা থেকে বলেছেন, আমি পুরো কনটেক্সটটাকে আমলে নিয়েও যদি মনে করি যে সেটা আপত্তিকর, সেটা তো আসলে চাকরি যাওয়ার মতো কোনো বিষয় না। তার চাকরির আসলে তাহলে নিশ্চয়তাটা কোথায়? আপনার সাংবাদিক তো কথা বলবেন, প্রশ্ন করবেন, এটাই প্রফেশনাল কাজ। কারো পছন্দ হতে পারে, কারো চরম অপছন্দ হতে পারে আপনার প্রশ্ন, কিন্তু সেটার কারণে আপনার চাকরির নিশ্চয়তা যদি না থাকে, তাহলে কোথাও না কোথাও তো আইনের জায়গাতেই বড় রকমের একটা গলদ আছে, যেখানে হচ্ছে আমরা আসলে চাকরির ক্ষেত্রে নিশ্চয়তাটাই, তার প্রোটেকশনের জায়গাটা নেই। এখন ধরেন আপনি অন্য পেশাগুলোতে যদি খেয়াল করেন, চাকরি যাওয়াটা কিন্তু যেমন কঠিন, হওয়াটার মতোই কঠিন। হয় কঠিন ভাবে, যায়ও কিন্তু অনেক কঠিন ভাবে। যেতে গেলে অনেকগুলো প্রসিডিওর তাকে মেনটেন করতে হয়। যেমন ধরেন সরকারি চাকরি বলতে আমরা যা বুঝি, সেখানে আপনার যে চাকরি যাওয়ার ক্ষেত্রে যে পরিমাণ লম্বা প্রসিডিওর থাকে, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাকরি যেতে গেলেও যে পরিমাণ লম্বা প্রসিডিওর ফলো করতে হয়। একজন সাংবাদিককে মনে হলো, কালকে বললাম যে তোমাকে আর তোমার মুখ দেখতে চাই না, তুমি আর এখানে অফিসে আসবে না,
এই প্রক্রিয়া হলে সাংবাদিকতা পেশায় কি কারণে আসবে? আমাদের নতুন প্রজন্ম সাংবাদিকতা পেশাটাকে বেছে নেবে কি কারণে? কোন ধরনের কোন নিশ্চয়তা তো তৈরি হচ্ছে না। এইটা নিয়ে কথা বেশি বলতে হবে এই কারণে, কারণ এটা তো ফোর্থ পিলার অফ দ্য স্টেট। কারণ আপনার সাংবাদিকরা যদি কথা বলতে না পারে, তারা যদি ফ্রিলি যদি তাদের প্রফেশনাল ফ্রিডম যদি না থাকে, নিশ্চয়তা যদি না থাকে, তাহলে তারা কোয়েশ্চেন করবেন কি? তারা তো ধরেন এক ধরনের যদি সবার তুষ্টি যদি ধরে রাখার জন্যই প্রশ্ন করতে থাকেন, তাহলে তার সাংবাদিকতা দাঁড়ালো না। মানে এই জায়গাগুলোকে ধরে আপনি অন্যান্য প্রফেশন গুলো তো দেখেন, আমাদের আইনি যে কাঠামোগুলো আমরা তৈরি করেছি, সেটি স্বাধীনতার পূর্বের আইনি স্ট্রাকচার বলুন কিংবা স্বাধীনতার পরে। স্বাধীনতার আগের গুলোর একটা ব্যাপার ছিল, সেটা সময় উপযোগী ছিল না। কিছু প্রোটেকশন থাকলেও তাতে বর্তমান সময়কে ধারণ করার মতো ক্যারেক্টার তার মধ্যে নেই। এই হচ্ছে বেসিক ক্যারেক্টার। আর স্বাধীনতার পরবর্তী যেগুলো হয়েছে, সেগুলো কোনো না কোনো পলিটিক্যাল পার্টির নিজস্ব গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য কিংবা গভর্নমেন্টকে প্রোটেক্ট করার চিন্তা থেকে কিন্তু আইনগুলো করা। আপনি আজকে শ্রম দিবস, আমি যদি শ্রম আইন নিয়ে কথা বলি, শ্রম আইন নিয়ে আসলে সারাদিন আলোচনা করলেও শেষ হবার মতো নয়। একটি আইনের মধ্যে কত রকমের গোঁজামিল থাকতে পারে। আমরা যেমন ধরেন এই যে কম্পেনসেশন নিয়ে আমরা যদি প্রশ্ন তুলি এখনো পর্যন্ত, যে দুটো দিক, একটা হচ্ছে তার চাকরি, শ্রমিকদের চাকরি, চাকরির নিশ্চয়তা, তার শ্রমের মজুরি, তার সাথে হচ্ছে কোন রকমের যদি দুর্ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে কি ব্যবস্থা। দুর্ঘটনার আলোকটা অবশ্যম্ভাবী ভাবে আসছে এই কারণে যে এইটা বলতে গেলে প্রায় একটা নিয়মিত ঘটনাই। কিছুদিন পর পর একটা দুর্ঘটনা ঘটবে, এটা নিয়মিত ঘটনা। তাহলে সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তাদের এই যে ঘটনাগুলো ঘটছে, চাকরি সংশ্লিষ্টতায় নিরাপত্তা কতটুকু, যেমন ক্ষতিপূরণের যে ব্যাপারটা, সেটা বাড়তে বাড়তে ধরেন 2.5 লক্ষ টাকা পর্যন্ত এসছে এখন, যদি কর্মস্থলে কেউ দুর্ঘটনায় মৃত্যু ঘটে। এই রানা প্লাজার ঘটনাতেই দেখবেন সুপ্রিম কোর্ট একটা কমিটি গঠন করে দিয়েছিল, সেই কমিটি সাজেস্ট করেছে 17 থেকে 25 লক্ষ টাকা। অর্থাৎ কম্পেনসেশনের ব্যাপারটা আইনে থাকা সত্ত্বেও যখন আদালত হচ্ছে এটা নিয়ে ইন্টারফেয়ার করে এবং নতুন কমিটি গঠন করে নতুন ভাবে ক্ষতিপূরণ সাজেস্ট করে, তাহলে আইনি প্রপোজিশনটা এরকম যে তার মানে ক্ষতিপূরণের অ্যামাউন্টটা সেটেলড না এখনো পর্যন্ত। ওই যে ধারাটা, সেই ধারাটা হচ্ছে আন্ডার চ্যালেঞ্জ। তাই এই যে রিপোর্টের কথা বলছি, সেটাও কিন্তু অনেক বছর পেরিয়ে গেল, এগুলো কিন্তু বাস্তবায়ন এখনো পর্যন্ত কিছু হলো না। এই যে শ্রমিকদের এখনো পর্যন্ত মজুরির ক্ষেত্রে যে নিশ্চয়তা, নিরাপত্তাটা হওয়ার কথা ছিল, ইন্স্যুরেন্স পলিসিগুলো নিয়ে যে সমস্ত ধোঁয়াশাগুলো রয়ে গেছে, সেগুলো তো ব্লক ইন্স্যুরেন্স, এদের পেমেন্টের ক্ষেত্রেও নানান রকমের আসলে ইন্স্যুরেন্স পলিসিগুলোকে ইন্ট্রোডিউস করা যেত। এখন এই যে 12টা কারখানা কিন্তু ঈদের আগে বেতন পায়নি, তাদের বোনাস দেওয়া হয়নি, 3-4 হাজার টাকা করে তাদের বিকাশের মাধ্যমে দিয়ে তাদেরকে বিদায় করা হয়েছে, অথচ তাদের পাওনা কিন্তু অনেক টাকা এখনো সেটেল কিন্তু হয়নি পুরো ইস্যুটা। 12টা কারখানার শ্রমিকরা রাস্তায় নেমেছেন, এই আগামী মাসে কিন্তু আরেকটা ঈদ আসতে যাচ্ছে, আবারও কি শ্রমিকরা রাস্তায় নামবে? তাহলে এই যে রিপিটিশন গুলো, এবং শ্রমিকদের ক্ষেত্রে আমরা বিগত 15 বছরে যে অ্যাটিটিউডটা দেখেছি অন্তত সরকারের তরফ থেকে, বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীগুলো তাদের সাথে যেভাবে যে প্রক্রিয়ায় আচরণটা করেছে, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আসলে আচরণটা কিরকম হচ্ছে, সেখানে কি গুণগত কোনো পরিবর্তন এসছে? আমরা তো অধিকার কর্মী হিসেবে, এই সমাজের একজন নাগরিক হিসেবে, রাষ্ট্রের নাগরিক হিসেবে তো আমরা খুব বেশি কিন্তু পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে সমস্যাটা কোথায়? আইনের জায়গাতে কি সমস্যা, না আমাদের দৃষ্টিভঙ্গিগত জায়গায় সমস্যা, না অধিকারের স্বীকৃতিগুলো দেওয়ার কথা, তো বৈষম্য বিলোপ করার কথা তো আমরা এখন সবচেয়ে জোরে সোরে বলছি। এই একটা শব্দ গত 8 মাস যাবত আমরা সবচেয়ে বেশি ব্যবহার করেছি, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী। তো আমরা সব জায়গায় বৈষম্য বিরোধীর কথা বলছি, কিন্তু শ্রমিকদের তাদের জীবনের নিশ্চয়তা, চাকরির নিশ্চয়তা, নাগরিক হিসেবে তাদের যে স্বীকৃতির জায়গা, পুরোপুরি নাগরিকের স্বীকৃতির জায়গাটাও তো আমরা তাদেরকে দিতে পারছি না এখনো পর্যন্ত। ফলে এই যে মাইন্ডসেটের জায়গাটা, আমার মনে হয় যে একটা বড় রকমের পরিবর্তন দরকার। আইন তো আর কোনো কেতাবি বিষয় নয়, সেটা তো হচ্ছে আসলে সমাজের রাষ্ট্র চিন্তা যারা করেন, রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন, তাদের তো হচ্ছে ইচ্ছার প্রতিফলন হচ্ছে আইন। সেই আইনগুলোর মধ্যে আসলে নাগরিকের সুরক্ষার জায়গাটা কতটুকু কিভাবে আসছে, এই আসপেক্ট থেকে, পিপল পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় যেগুলোকে রিভিজিট করা খুব জরুরি। সেই চেষ্টা কিংবা সেই উদ্যোগ সার্বিক ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু আমাদের নেই। মোটা দাগে কিছু আলাপ চলছে, সেই মোটা দাগের আলাপের ক্ষেত্রে কতটুকু প্রোটেকশন তৈরি হবে না হবে এখনো পর্যন্ত জানি না, এটা ট্রায়াল এন্ড এররের মধ্যে যাবে। কিন্তু যে সমস্ত বিদ্যমান রেগুলার আইন আছে, সেই আইনগুলোকেও অনেকাংশেই আমার মনে হয় যে রিভিজিট করা জরুরি, আমাদের আলাদা করে বসা দরকার এগুলো নিয়ে। সাধারণ মানুষের এই যে আপনি উপযোগী করে প্রতিষ্ঠিত বা নিয়মিত শ্রম খাতের কথা বলছেন, অনিয়মিত শ্রম খাত তো আসলে অনেক।
যেগুলোর কোথাও কোনো রকমের প্রোটেকশন নেই। যে ধরেন নির্মাণ শ্রমিকদের কথা ধরেন, কি পরিমাণ মানুষ মারা যায়, পরিবহন সেক্টরের কথা ধরেন, এগুলো তো হচ্ছে কোথাও কোনো প্রোটেকশনের জায়গা নেই, তাদের লাইভলিহুড এর কোথাও কোনো চেঞ্জের কোনো ব্যবস্থা নেই, নাগরিক হিসেবে কোথাও সুরক্ষার জায়গা তো আইনিভাবেই নেই। জি, সেইখানে কাজ করা জরুরি বলে মনে করছেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক কষ্ট করে আপনি যুক্ত হয়েছেন বলে জেনেছি। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমরা একটু আবার স্টুডিওতে আসতে চাই। ডক্টর অনন্য রায়হান, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে কথাগুলো আসলে আসলো এবং অভিযোগের তীর সরকারের দিকেই বেশিরভাগটা, আবার অনেক সময় আমরা এর আগেও দেখেছি যখন শ্রমিকদের অধিকার নিয়ে কথা বললে বিশেষ করে মালিকদেরও আপত্তি থাকার কারণে অনেক সময় শ্রমিকদের অধিকার বঞ্চিত হন শ্রমিকরা। এই জায়গায় আপনারা যে সুপারিশগুলো আসলে করলেন, নতুন যে সুপারিশ আসলো, কি কি চ্যালেঞ্জ দেখছেন এই সুপারিশগুলো বাস্তবায়নের ক্ষেত্রে? ধন্যবাদ। প্রথমে আমি একটু ডিসক্লেমার দিয়ে নিতে চাই যে আমি সরকার পক্ষকে প্রতিনিধিত্ব করছি না, কমিশনের সদস্য হিসাবে কিছুটা অর্থনীতিবিদ হিসাবে যে বিষয়গুলো এসছে এখানে। প্রথমে আমি যদি একটু বলি যে শ্রম সংস্কার কমিশন কিন্তু স্বাধীনতার পরেই প্রথম হয়েছে, পাকিস্তান আমলে একবার হয়েছিল। সেদিক থেকে এই কমিশনের কাজের মধ্য দিয়ে সামগ্রিক একটি রিভিউ হয়েছে যে শ্রম খাতের সমস্যাগুলো কোথায় কোথায় রয়েছে, কোন সমস্যাগুলো বেশি গভীর, কোনগুলো বেশি জরুরি, এবং সামগ্রিকভাবে শ্রমজগতের যে রূপান্তর দরকার একটা আধুনিক বাংলাদেশের জন্য, সেই রূপান্তরের কাঠামোগত সমস্যা কী, নীতিগত সমস্যা কী, সেগুলো চিহ্নিত যেমন হয়েছে, পাশাপাশি সমাধানের দিকগুলি চিহ্নিত হয়েছে। এবং অন্যান্য কমিশনের তুলনায় একটু পার্থক্য এখানে যে এখানে শ্রমিকের প্রতিনিধিত্বকারী সদস্য ছিলেন, নিরপেক্ষ কিংবা ইন্ডিপেন্ডেন্ট গবেষক তারা ছিলেন, এবং পাশাপাশি যারা বিনিয়োগকারী, উদ্যোক্তা অথবা মালিক পক্ষ বলে আমরা, তাদের প্রতিনিধিত্বকারীরাও ছিলেন। তো যে কারণে এই কমিশনের রিপোর্ট তৈরির ক্ষেত্রে যে ধরনের অভ্যন্তরীণ বোঝাপড়া সমঝোতার যে প্রক্রিয়া ছিল সেটা যেমন একটি দিক গুরুত্বপূর্ণ, আবার অন্যদিকে সারা দেশব্যাপী ব্যাপক মানে মতবিনিময় হয়েছে বিভিন্ন পক্ষের, বিশেষ করে শ্রমিকদের যে সমস্ত প্রতিনিধি রয়েছেন, প্রতিষ্ঠান রয়েছে তাদের সঙ্গে। তো এর ফলে এখানে যেটুকু উপস্থাপন হয়েছে সংস্কারের রূপরেখা হিসাবে, এটাকে আমি বলবো প্রোগ্রাম মিনিমাম, কারণ এই ব্যাপারে সবার একটা কনসেনসাস আছে। কিন্তু এর বাইরেও অনেক কিছু রয়ে গেছে যেগুলো এই মুহূর্তে সংস্কার কমিশনের রিপোর্টে না আসলেও হয়তো অন্যভাবে আলোচনার মধ্যে আসছে নানাভাবে, যেমন জ্যোতির্ময় বড়ুয়ার কথাতে এসছে এবং আমার পূর্ববর্তী বক্তাদের কথাতে এসছে। সো আমি চ্যালেঞ্জটাতে ফোকাস করি, যেহেতু আপনার মূল প্রশ্ন ছিল। আমার কাছে মনে হয়েছে যে এখানে একটা অর্থনীতিতে যদি এখন বাজার বলি, তিনটা পক্ষ থাকে। আপনার সরকার হচ্ছে কাইন্ড অফ রেগুলেটর, বায়ার এবং সেলার, তাই তো, দুইটা পক্ষ। লেবার ইকোনমিক্সের দিক থেকে এখানে বায়ার হচ্ছে উদ্যোক্তা যারা শ্রম কিনছেন, শ্রমিকদেরকে নিয়োগ করছেন, আর সেলার হচ্ছে শ্রমিকরা। তো এরকম একটা বাজারে বাংলাদেশের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে এটাকে বলে বায়ার্স মার্কেট কিংবা মনোপসনি মার্কেট, সেলার্স মার্কেট না। কিন্তু সেলার্স মার্কেট আবার যেখানে মনোপলি আছে। জি, আমি আবারও আপনার কাছে ফিরছি, তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। আমি ছোট্ট একটু বিরতির পর ফিরছি। দর্শক সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায়। ফিরতে চাই ডক্টর অনন্য রায়হান, যে একটু আপনার কাছেই আবারও আসতে চাই, যে চ্যালেঞ্জগুলো নিয়ে আপনি বলছিলেন সেটি, এবং পাশাপাশি আরও একটু বিষয় জানতে চাই যে শ্রমিকদের সম্মান নিয়েও আপনারা সুপারিশ করেছেন। সেই জায়গা থেকে আসলে এই যে মৌখিক সম্মানই কি যথেষ্ট, নাকি যে কাজের মাধ্যমেও সম্মান আসলে আদায় করা দরকার বলে মনে করেন? আমি আগের প্রসঙ্গটা একটু শেষ করি, যে চ্যালেঞ্জের জায়গাটাতে। তো যেহেতু এটা বায়ার্স মার্কেট, শ্রমবাজারটা, তো বায়ার্স মার্কেট যখন হয়, অর্থাৎ বায়ার ডিক্টেট করে কত বেতন দিব, তুমি পোষালে কাজ করো নাহলে করো না, এরকমই ব্যাপারটা। কারণ সাপ্লাই বেশি ডিমান্ডের তুলনায়, যেহেতু আমরা কর্মসংস্থান সবার নিশ্চিত করতে পারছি না। তো এরকম একটা বাজারে রেগুলেটরি ভূমিকা যখন সরকার থাকেন, সরকারের ভূমিকাটা কিন্তু মুখ্য। অর্থাৎ এই চ্যালেঞ্জগুলোর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সরকারের উদাসীনতা কিংবা সরকারের সক্ষমতার জায়গাটি। এবং আমাদের কমিশনের সুপারিশেও সেই জায়গাটাতে আমরা
কাঠামোগত এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলেছি, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা সরকারের, এবং সেটার সঙ্গে কিন্তু আমি বলবো এই সদিচ্ছার চ্যালেঞ্জটা সব থেকে বেশি। দ্বিতীয় যেটি হলো যে সম্মানের সঙ্গে যুক্ত করব বিষয়টি, যেটা জ্যোতির্ময় বড়ুয়া বলছিলেন যে সাংবাদিকরা কেন লেবার কোর্টে যাবে, অর্থাৎ লেবার কোর্টে তারাই যাবে যারা একটু নিচু শ্রেণীর তথাকথিত মানুষ। তো আমি যে পেশায় যুক্ত গবেষণার যদি বলি, তো আমি নিজে তো একজন শ্রমিক, অর্থাৎ লেবারের যে সংজ্ঞা, যারা কায়িক এবং কি বলবো বুদ্ধিভিত্তিক শ্রম দিচ্ছে সবাই কিন্তু আমরা শ্রমিক। সুতরাং শ্রম আইনের আওতায় আসলে সবাইকে কোনো না কোনোভাবে আনা দরকার, তাই না, যে আইনি সুরক্ষার জন্য। সেটাই কিন্তু উদ্দেশ্য, যেটা বলছিলেন যে 55টি খাতে কোনো সুরক্ষা নাই কারণ তারা আইনের বাইরে। তো আইনে আমরা ওটাই প্রস্তাব করছি যাতে যে কোনো শ্রমিক, অর্থাৎ যিনি কায়িক কিংবা অন্য কোনো উপায়ে শ্রম দিচ্ছেন, তারা যাতে এই আইনে আওতায় আসেন। নতুন যে আইনটা হবে সংস্কার আমরা যে প্রস্তাব করেছি, শারীরিক নয়, মেধা শ্রম, সবাই শ্রমিক হিসেবে পরিচিত হবে। শুধুমাত্র যারা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, সুপারভিশনে যুক্ত, তারা শ্রমিকের তালিকাভুক্ত হবে না। তো সেখানে কিন্তু মর্যাদার প্রশ্ন, অর্থাৎ আমাদের কিন্তু এটা কাইন্ড অফ এন্ট্রেন্সড যে আমরা নিজেদেরকে শ্রমিক হিসাবে পরিচিতি করতে কিংবা পরিচিত হতে মনে করি যে আমাদের সম্মান কমে গেল। তো সে জায়গায় যে প্রস্তাবনাটা আছে এটা কিছুটা বলা যায় যে কিছুটা কসমেটিক বলতে পারেন, যে শ্রমিকদেরকে যেন তুমি কিংবা তুই বলা না হয়। এটা রূপক অর্থে হলেও গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা যখন একটা কারখানায় কিংবা একটা প্রতিষ্ঠানে যখন ইভেন জুনিয়র সিনিয়র কলিগদের মধ্যেও যে সমস্ত মতবিনিময় দেখি, সেখানে কোনো ক্ষেত্রে তুমি কিংবা তুই বলা হয় একটা ঘনিষ্ঠতার মাপকাঠি হিসাবে, কিন্তু অনেক ক্ষেত্রে এটি তুচ্ছ তাচ্ছিল্য করার ক্ষেত্রে বলা হয়। সেটা একটা দিক। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে উদ্যোক্তা মালিক পক্ষের যে চিন্তার জগৎ কিংবা ভাবনা, সেখানে শ্রমিকদের ন্যায্য মজুরির যে বিষয়টি কিংবা তাদের যে স্বীকৃতির বিষয়টি অনেকটাই কিছুটা তাদের অজ্ঞতার কারণে হতে পারে, কিছুটা এটাকে কম গুরুত্বপূর্ণ, যেখানে বাধা আসার সম্ভাবনা কম, সে কারণে গুরুত্ব দেওয়া হয় না। অর্থাৎ মানসিকতার পরিবর্তনটাও আমার কাছে মনে হয় সেকেন্ড চ্যালেঞ্জ। থার্ড যেটা আপনি বলছিলেন যে শ্রমিকদের সংগঠিত হওয়ার সুযোগের ঘাটতি, সেটা আমরা এই কমিশনের রিপোর্টে বলেছি, যাতে সংগঠিত হওয়ার সুযোগটা সহজ হয় এবং যারা সংগঠিত করছেন তারা যেন পদে পদে আইনি কিংবা অন্যান্য হয়রানির শিকার না হন। জি, আজিজ ভাই, একটু আপনার কাছে জানতে চাই, যেটি সাংবাদিকদের কথা বলছিলেন সেটি নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমরা দেখেছি এর আগে ওয়েস বোর্ড রয়েছে পত্রিকার জন্য, টেলিভিশনের জন্য তো আসলে কোনো নিয়মই নেই। ওয়েস বোর্ডের ক্ষেত্রেও সেটির বাস্তবায়ন একই হাউজে দেখা গেছে হয়তো 10 জন সাংবাদিক ওয়েস বোর্ডের আওতায় বেতন পাচ্ছেন, বাকি 20 জন আবার ওয়েস বোর্ডের আওতাধীন নয়। তার মানে এখানে এক ধরনের শুভঙ্করের ফাঁকি রয়েছে। ফলে এই যে কমিশনের নতুন যে সুপারিশ করা হচ্ছে, এগুলো যদি সরকার বাস্তবায়নের উদ্যোগও নেয়, এই ধরনের চ্যালেঞ্জগুলোর মধ্যে আবারও পড়বে কিনা বা কি করা যায়? না, এক হলো একমাত্র সরকারি নিউজ এজেন্সি বিএসএস ছাড়া কোথাও কিন্তু পূর্ণাঙ্গভাবে ওই ওয়েস বোর্ড বাস্তবায়ন হয়নি। আর ওয়েস বোর্ডটা কিন্তু মিনিমাম বলা আছে, মিনিমাম একটা কোয়াসি জুডিশিয়াল বডি এটা করছে, এটা কিন্তু বাইন্ডিংস। যিনি ওয়েস বোর্ড দেবেন না তিনি সরকারি কোনো বেনিফিট পাবেন না। তো ধরেন পত্রিকা টেলিভিশন বেনিফিট তো নাই, কিন্তু এটা কে সুপারভাইজ করবে? সরকার, মিনিস্ট্রি, তারা তো করে না। সুতরাং এটা হয় না। এই জন্যে আমি বলছি যে যদি আজকে ধরেন বেতন দিতে হবে, হ্যাঁ, সার্কুলেশন বা আপনার টিআরপি মাপার ঠিক শো করতে হবে, সেই অনুযায়ী সরকারি বেনিফিট পাবে। এটা যদি আপনি স্টিক করে দেন, আর মালিক ইচ্ছে করলো ঢুকলেন আর যাওয়ার সময় কয়ে দিল আর আসো না, এটা বন্ধ করতে হবে। আমরা যেটা বড়ুয়া দা বলছে কথা ঠিক, আমরা প্রেস কাউন্সিলে কিন্তু আমরা চাইছি যে এটাকে শক্তিশালী করা হোক। সেখানে বিচারক আছে, সেখানে তাদেরকে কেন দেয় না? আমরা তো চাই, সাংবাদিকরাও চাচ্ছে, এই ইন্ডাস্ট্রি চাইছি যে ওখানে আমাদের দিক। তারপরে কেস হলো, যদি প্রফেশনাল কারণে কেউ হয় তাকে আগে সমন জারি করেন, যে ভ্যালিডিটিটা দেখেন, তারপরে তাকে গ্রেপ্তার করেন। সাংবাদিকদের না আছে সিকিউরিটি, না আছে বেতন,
না আছে চাকরির গ্যারান্টি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এটা আগে যেটা ছিল, সাংবাদিকরা ইউনাইটেড ছিল, এটা একটা দারুণ প্রেশার হিসেবে কাজ করছে। হ্যাঁ, এখন সাংবাদিকরা বিভক্ত। এই বিভক্তির নিয়ে যদি একটু জানতে চাই, বিভক্তি কি সরকার তার প্রয়োজনে করে যাতে সাংবাদিকরা একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে যেতে না পারে সেটি, নাকি সাংবাদিকরা নিজেরাই আসলে নিজেদের সুবিধার জন্য বিভক্তির মধ্যে ঢুকে গেছে? নিজেরা একবার সরকার ইউনিয়ন যখন ভাঙে, দুই ভাগ হয়, তখন কিন্তু অনেক দিনে জমে থাকা অনেকেই সরকারি চাকরি চলে গেছে, এইসব এই ধরনের মেম্বার ছিল। এদের মেম্বারশিপ খাওয়ার কারণে ওইটা মানে বাদ দেওয়ার ফলে একটা গ্রুপ ফেল করবে। একটা মানে লিখিত পরিচিত না থাকলেও একটা গ্রুপ তো ছিল, ওর থেকে ইউনিয়নটা ভেঙে যায়, দুই ভাগ হয়ে যায়। এখন এইটা পলিটিক্যাল লাইনে দুই ভাগ, হ্যাঁ দুই ভাগ, যার ফলে আপনি খেয়াল করে দেখেন যে এক গ্রুপের যে পলিটিক্যাল লাইনে ধরেন এখন আওয়ামী সিপিবি লাইনের যে গ্রুপটা ছিল এটা প্রেসারে আছে, অন্য গ্রুপের ভিতরে দখল টকল হচ্ছে, লোকজন ঢুকানো হচ্ছে। তো সুতরাং আমার কথা হলো সাংবাদিকরা ঠিক হইতে হবে, মালিকরা ঠিক হইতে হবে, এবং সবচেয়ে যে কয়েকটা বললাম যে বেসিক জায়গাগুলো যদি ধরা হয়। আর সাংবাদিকদেরকে গ্রেপ্তারের জন্য আইন তো অনেকগুলো আছে, আইন সংশোধন করতে হবে। গ্রেপ্তারের সমনের আগে গ্রেপ্তার করা যাবে না, আর চাকরি খাওয়া যাবে না, এটা সবার ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য। আমরা একটু রাজনীতির প্রসঙ্গে আসি। জনাব আহসান হাবিব বুলবুল, একটু আপনার কাছ থেকে জানতে চাই, নির্বাচন কমিশন যেমন শ্রম সংস্কার কমিশনের সুপারিশ রয়েছে, সেরকম তো অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশগুলো রয়েছে। নির্বাচন কমিশন তাদের পক্ষ থেকে যে নির্বাচন কমিশন সংস্কার, যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের যে সুপারিশ, তার বেশ কিছু ধারার বিরোধিতা করে আসছে। বিশেষ করে নির্বাচন কমিশনকে জবাবদিহিতার আওতায় আনা, এটি তারা বলছেন যে এক ধরনের স্বাধীনতার খর্ব হবে। এবং এরপরে সরকারের পক্ষ থেকে 9টি প্রস্তাবের কিছু সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য চিহ্নিত করে নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানেও তারা বেশ কিছু সুপারিশকে বাস্তবায়নযোগ্য মনে করছে না। অর্থাৎ যাদের উপরে আসলে সংস্কারের প্রস্তাবনা আসছে তারাই এর বিরোধিতা করে আবার সরকারকে রিপোর্ট দিচ্ছে বা চিঠি দিচ্ছে। একটু জানতে চাই আপনার কাছে যে সংস্কার আসলে কতটা বাস্তবায়নযোগ্য হবে বলে মনে করছেন, বা বাস্তবায়ন হবে বলে মনে করছেন? জি, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এখনকার যে রাষ্ট্র পরিস্থিতি, সেই রাষ্ট্র পরিস্থিতিতে আমরা সাধারণভাবে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোর প্রায় খুব কমই নির্বাচন হয়েছে যেটি বিতর্কমুক্ত। ফলশ্রুতিতে আমরা সে সমস্ত জায়গাতে একটি অবস্থান দেখেছি যে নির্বাচন কমিশন তার যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ড আসলে শক্ত অবস্থানটা আমরা দেখি নাই। ফলে অবশ্যই আপনি যার সংস্কার করতে চান তার চিন্তার প্রতিফলন অবশ্যই সেখানে থাকতে হবে। অবশ্যই সেই ক্ষেত্রে আবার এই প্রশ্নটিও আছে যে কোনো একটি অবস্থা শুধুমাত্র যদি মিলনাত্মক অবস্থাতেই হয় তাহলে সেটিও আবার চূড়ান্ত অর্থে কোনো সংস্কারের অবস্থানে যেতে পারে, সেটিও না। কিন্তু মানে একটি দ্বান্দ্বিক প্রক্রিয়া থাকবে, কিন্তু যাদেরকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন সেই কাজ এবং আপনার পূর্বের যে কাজ করার অভিজ্ঞতা, এইটির একটি সম্মিলিত রূপ এবং তার একটি সমন্বিত অবস্থান, সেখান থেকেই আসলে প্রকৃত যে পথটি সেটি খুঁজে নিতে হবে। আপনি যেটি বললেন যে নির্বাচন কমিশনকে যখন এই রিপোর্টটি বলা হচ্ছে, সেই নির্বাচন কমিশনই যদি মনে করে যে এই সংস্কার কমিশনের যে প্রস্তাবনা রয়েছে সেটি বাস্তবায়নযোগ্য না, তাহলে আমরা দেখছি যে আসলে সংস্কার কমিশন নির্বাচন কমিশনের সাথে যে বিষয়ে তার যে মতামত, সেই মতামতটি হয়তো সঠিকভাবে গ্রহণ করার যে জায়গা, সেই জায়গাটি হয়তো ঘাটতি ছিল, সেটি হয়তো পূর্ণমাত্রায় হয়নি। হ্যাঁ, কিন্তু আমরা শ্রম সংস্কার কমিশনের ক্ষেত্রে আমরা সেই জায়গাটি দেখেছি যে শ্রম সংস্কার কমিশন শ্রমিকদের মতামতটাকে নেওয়ার জন্য তাদের একটি প্রচেষ্টা ছিল। না, তারাও মতামত নিয়েছে, আমি যতটুকু জানি যে তারাও কথা বলেছে নির্বাচন কমিশনের সাথে। সেটি মানে নিশ্চয়ই সেটি বলেছেন, কিন্তু আমি বললাম যে পূর্ণাঙ্গ যে মতামতের যে জায়গাটি, যেমন আমরা শ্রম সংস্কার কমিশনের একটি বিষয় দেখেছি যে তারা বাইরের একটি স্ট্রাগল করেছে, শ্রমিকদের কাছ থেকে মতামত নিয়েছেন, আবার ইন্টারনাল একটি স্ট্রাগলের মধ্যে দিয়ে শ্রম সংস্কার কমিশন সম্মিলিতভাবে সেখানে দ্বান্দ্বিক যে পক্ষগুলো ছিল সেই পক্ষগুলোর মধ্যে থেকে আপাতত নোট অফ ডিসেন্ট নেই এরকম একটি সুপারিশ এসেছে। কিন্তু আমরা বাস্তবে তার অবস্থানটি দেখছি কিন্তু পূর্ণ ভিন্ন। আমরা দেখছি যে সরকার শুধুমাত্র ট্রেড ইউনিয়ন গঠন করার প্রচেষ্টার প্রেক্ষাপটে শ্রমিকরা যখন রাস্তায়, সেখানে মালিকের সাথে যখন বিরোধ হচ্ছে, তখন সরকার সেখানে একটি পক্ষ হয়ে যাচ্ছে এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে আজকে বিশেষ ক্ষমতা আইনে মামলা করছে। আমি যে সময় আপনার সামনে এই টকশোতে আলোচনা করছি, সেই সময় কিন্তু 10 জন শ্রমিক নেতা তারা হচ্ছে বিশেষ ক্ষমতা আইনে মামলায়
কারাগারে আছে। তাহলে অবশ্যই আমরা পূর্বের যে সরকার, সেই সরকারের যে তাদেরকে বলছি যে তারা মালিক তোষণের এবং তার বিরুদ্ধে মুক্তির জন্য শ্রমিকরা জীবন দিয়ে যে সরকারকে আনলো, তারাও যদি সেই 1974 সালের কালো আইনকে শ্রমিক আন্দোলনকে দমনের কাজে ব্যবহার করে, তাহলে আসলে সংস্কার কমিশন করে তার রিপোর্ট আসলেই হবে না, সেটা বাস্তবায়নের জন্য সরকার আসলে কতটুকু আন্তরিক, সেই প্রশ্নটিও আসলে এখানে একটি প্রধান প্রশ্ন হিসেবে আসবে। জি, আমরা বুঝতে পারছি। একটু আজিজ ভাইয়ের কাছে একটি বিষয় জানতে চাইবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। তার যেটি বলতে চাই যে আমরা দেখলাম আজকে এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে তারা এই কমিশনের প্রতি এক ধরনের আস্থাহীনতার ইঙ্গিত দিচ্ছে এবং পাশাপাশি অভিযোগ করছে যে এই কমিশনের কথার সাথে একটি দলের কথার সাথে মিলে যাচ্ছে, ফলে তারা কতটা সুষ্ঠু নির্বাচন করতে পারবে সেটি নিয়েও সন্দেহ। এটি কোনো নতুন বার্তা দেয় কিনা রাজপথের জন্য সেটি নিয়ে, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। জনাব এম এ আজিজ, একটু আপনার কাছে জানতে চাইছি যে এই যে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়েছে এনসিপি, যাদেরকে আসলে বলা হয় শিক্ষার্থীদের নতুন সংগঠন, রাজনৈতিক ক্ষেত্রেও এক ধরনের আলোচিতই বলা যায়, তো এটি কি আসলে রাজপথের জন্য নতুন কোনো বার্তা দেয় যে আমরা এর আগে আসলে নির্বাচন কমিশনের প্রতি এরকম অনাস্থা এই আমলে দেখিনি? দেয়। এটা হলো ডিলে করার ট্যাকটিস এবং জামাতের একই সুর। এরা গোট বেঁধে নির্বাচনটা পিছাতে চায় এবং ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর বা মৃত্যু পর্যন্ত থাকলেও তাদের আপত্তি নেই, ওই জায়গায় নিতে চায় দেশটাকে। অর্থাৎ দেশটা এখন যে অবস্থায়, এটা লম্বা ডিসকাশন। ঈদের আগামী অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটা তো বলে তো, ওই যে আমরা আল জাজিরায় সাক্ষাৎকার দিছে না যে জনগণ তো আমার এখনো খাতাইতে চায় না, প্রধান উপদেষ্টা বলছে না, তাহলে এইটুক না বললেই তো হইতো। নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে আসাটা, ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, বন্যা হোক, তবুও হইতো। কিন্তু উনি নিজেই কয়, আবার উনি যখন হাঁটে, 2-3টে অ্যাডভাইজার যখন হাঁটে, কেউ কেউ কয় যে আপনারা 5 বছর থাকেন, ভালোই আছেন। এটা তো পিয়ার, এটা তো আমি এক জায়গায় গেলে তোরা স্লোগান দিই, সেইরকম কয়ে দেয়। তো অর্থাৎ বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলা। আর ইলেকশন কমিশন আপনি দেখেন, আওয়ামী লীগের 3টে নির্বাচন সাংঘাতিক প্রশ্নবিদ্ধ হয়েছে। এই জন্য সংস্কার কমিশন ইলেকশন কমিশনকে বাইন্ডিংস আনতে চাইছে। তো ইলেকশন কমিশন রাজনৈতিক দল ঠিক করেন, ইলেকশন কমিশনকে যদি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে যদি আপনি বাইন্ডিংসে ফেলেন, তাহলে তো দেশের সব অর্গানকেই বাইন্ডিংসে আনতে হবে, তাহলে তো আর দেশ থাকে না। আমাদের তো অনেকগুলো, একটা মানুষের হাত পা অনেক অর্গান থাকবে, অর্গান তো স্বাধীন চলতে হবে। বাংলাদেশেরও তাই, একটা দেশেরও তাই। আপনি এভাবে বাঁধতে পারেন না। আবার অ্যাকাউন্টেবল করেন, প্রশ্নবিদ্ধ করেন, নানানভাবে করেন। অর্থাৎ যেটা হলো যে রাজনৈতিক যে কালচারটার পরিবর্তিত হতে হবে। আপনি সেখানে রাজনৈতিক দলকে ঠিক করেন, তাহলে ওটা হবে। আমি মনে হয় ইলেকশন কমিশন অনেক দূর ঠিক করছে, ইলেকশন কমিশনটা স্বাধীন থাকা উচিত। জি, আমরা একটু যেতে চাই আহসান হাবিবুল বলে, একটু আপনার কাছ থেকে জানতে চাই আরও এক ধরনের বিরোধিতা আজকে দেখা গেল। জনাব তারেক রহমান তিনি তার বক্তব্যে বলছেন যে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল সমর্থন করা যৌক্তিক নয়, সেটি একটি বিষয়। পাশাপাশি তিনি আরও বলেছেন, কোনো ব্যক্তি যেন বিনা বাধায় ভোট ছাড়া বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার বাসনা রাষ্ট্রকে ফ্যাসিবাদের দিকে নিতে পারে, সেদিকটিকেও খেয়াল রাখার কথা বলছেন। এই যে প্রথম শব্দটি, যে প্রথম লাইনটি যদি বলি যে অনির্দিষ্টকাল সমর্থন করা অযৌক্তিক বা যৌক্তিক নয়, আবার এইদিকে এনসিপি বলছে যে নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা নেই, বিএনপি বলছে সরকারের দিকে আস্থাহীনতার ইঙ্গিত দেয়, আসলে রাজপথে আবার পাল্টাপাল্টি অবস্থান দেখতে পাচ্ছেন কিনা? জি, আপনি যথার্থ বলেছেন। যেটি হচ্ছে সিনিয়র সাংবাদিক আজিজ ভাই বলছিলেন যে আমরা সরকার প্রথমত বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এরপরে কিন্তু আবার সরকারের কাছ থেকে আমরা এটাও শুনেছি ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন, সেই নির্বাচনের বিষয়টি তারা নিশ্চিত করার জন্য বলছেন। সেটি বলার কিছুক্ষণ পরেই কিন্তু আবার সেইটি থেকে পরিবর্তন হয়ে যাচ্ছেন। আবার বিপরীত দিকে আমরা দেখছি সরকার যখন বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, সেই সময় এসে সরকারি সাথে সংশ্লিষ্ট
হিসাবেই তো আমাকে এনসিপিকে বলতে হবে, কারণ আমরা দেখেছি যে সরকারের যে উপদেষ্টা ছিলেন তিনি পদত্যাগ করে যে দল গঠন করলেন বা যে দলের দায়িত্ব নিলেন স্বাভাবিকভাবেই সেটি সরকারের সাথে সংশ্লিষ্ট দলই। তাহলে সেই দল এখন যখন নির্বাচন কমিশনকে নিয়ে একটি প্রশ্ন করছেন, সেই প্রশ্নের আগে কিন্তু তারা এটিও বলেছিলেন যে এই সরকারও বিএনপির কথাই চলছে, ফলে এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে কিনা সেটিও নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছিলেন। ফলে এই জায়গা থেকে আজকে দায়িত্বে থাকতেই এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তিনি যখন সরকারে ছিলেন। জি, সেটি ঠিক, কিন্তু ফলে একদিকে এই সরকারকে কেন্দ্র করে তারা একবার বলেছেন যে এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে কিনা সেটি নিয়েও তারা সংশয় আছেন, এখন আবার নির্বাচন কমিশন নিয়ে সংশয় আছেন। ফলে স্বাভাবিকভাবেই এই যে অবস্থানগুলি, সেই অবস্থানগুলিতে সাধারণভাবেই যারা গণতন্ত্র মনা, এবং আমরা এই বিষয়টি মনে করি অবশ্যই যে সরকারে যারা রয়েছেন তারা প্রথমে জন আকাঙ্ক্ষা নিয়ে সরকারে এসেছিলেন, কিন্তু এই মধ্যবর্তী সময়ের যে 8 মাস তাতে তাদের যে কার্যক্রম, তাতে সেই গণ আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটি সেই মাত্রায় ঘটে নাই। কিছু মানুষের হয়তো তাদের সেই প্রতিফলন ঘটেছে, ফলে স্বাভাবিকভাবেই জনগণ মনে করে যে জনগণের যে মতের, সেই মতের প্রতিফলন হওয়া দরকার। কারণ এটি তো ঠিক যেটি আজিজ ভাই বললেন যে বিগত যে 3টি নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি, ফলে জনগণের মধ্যে সেই আকাঙ্ক্ষা রয়েছে যে জনগণ তার ভোট দিয়ে তার নেতাকে নির্বাচন করবে। একটু যেতে চাই ডক্টর অনন্য রায়হান, আপনার কাছেও একটু রাজনৈতিক প্রশ্ন এই বিষয়ে একটু জানতে চাই। বিশেষ করে করিডোর নিয়ে আলোচনা এখন শুরু হয়েছে। সরকার এক ধরনের বা এক উপদেষ্টা বলেছেন করিডোর দেয়া হচ্ছে বা সরকার সম্মত, আবার যদিও প্রেস সেক্রেটারি বলছেন এটি করিডোর নয়, তবে তিনি লজিস্টিক সাপোর্টের একটি কথা বলেছেন। একটু আপনার কাছে জানতে চাই, রাজনীতিবিদরা এরই মধ্যে এটির বিরোধিতাও করছেন, আবার তাদের ভাষাটা ঠিক সরাসরি বিরোধিতা নয়, তারা বলছেন জনগণের কাছ থেকে সিদ্ধান্তটি আসতে হবে, নির্বাচিত সরকার সিদ্ধান্তটি দিতে পারেন। এটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে আসলে নির্বাচিত সরকারই দিতে পারেন নাকি যে কোনো সরকার, জনস্বার্থটি গুরুত্বপূর্ণ কিনা এখানে? আমার কাছে মনে হয় বিষয়টি কতটা জরুরি সেটা আগে বিবেচনা করা দরকার। মানবিক করিডোর মূলত তো একটা জনগোষ্ঠী যখন বিপদগ্রস্ত হয় যুদ্ধ কিংবা অন্য কোনো কারণে, যাতে সেখানে রিলিফ পৌঁছানো যায়, মূলত রিলিফ পৌঁছানোর কাজে ব্যবহার হয়। তো যে রাজ্যটির জন্য এটা বলা হচ্ছে সেখানে কিন্তু সমুদ্র পথে সেখানে যাওয়ার সুযোগ রয়েছে, তো সেটা কেন বাংলাদেশের মধ্য দিয়ে হতে হবে সেটা আমার কাছে পরিষ্কার না। আর আমার কাছে মনে হয় যে এরকম একটি স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা জরুরি কিনা সেটা আমার একটা প্রশ্ন, আর কি এটুকু বলবো। এখানে কোনো ভূ রাজনীতির হিসেব বা সমীকরণ দেখেন আপনি? আমি তো ঠিক আসলে ভূ রাজনীতি বিশেষজ্ঞ না, তো আমার পক্ষে এটা বলা মুশকিল। সুতরাং এখানে আমরা তো শুনি নানা রকম কনস্পিরেসি থিওরি, তো সেদিকে মনে হয় আমার পক্ষে যাওয়া একটু ডিফিকাল্ট। জি, বুঝতে পারছি। আমরা আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে স্টুডিওর বাইরে থেকে জনাব জ্যোতির্ময় বড়ুয়া যুক্ত ছিলেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের 24 ঘন্টার আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য।